প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের টক শো আগামীর বাংলাদেশে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 11 থেকে 13 আগস্ট প্রফেসর ইউনূস দেশটি সফর করেন। এই সময় দুটো মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দেন এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওই দুটো সাক্ষাৎকারই বাংলাদেশের মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। কুয়ালালামপুরে যে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া, যেটা সিএনএ নামে পরিচিত, সেই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেছেন, আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা। এগুলো 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: সংস্কার, বিচার ও নির্বাচন। সিএনএর সাংবাদিক তাকে তখন প্রশ্ন করেন যে কোনটা গুরুত্বপূর্ণ, নির্বাচন প্রথম তারপর সংস্কার, নাকি প্রথমে সংস্কার তারপর নির্বাচন? আপনি কোন ধরনের নির্বাচন করতে চাচ্ছেন? উত্তরে প্রফেসর ইউনূস বলেন, আমি ওনার হুবহু কোটটা করছি, যে একবার ভাবুন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে, তখন আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। এখানে অনেকগুলো প্রশ্নের উদ্রেক হয়েছে। এর মানে কি যে নতুন যারা ক্ষমতা আসবেন, সংস্কার, গণহত্যাকারীদের বিচারের ব্যাপারে তাদের উপর প্রফেসর ইউনূস আস্থা রাখতে পারছেন না? এই প্রশ্নেই কিন্তু বাংলাদেশ গত 12 মাস ঘুরপাক খাচ্ছে। যে আমরা 3টি বিষয়কে চিহ্নিত করেছি। নির্বাচনটি তো খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রায় 15 বছর দেশ নির্বাচনহীনতায় রয়েছে। আবার এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এবং এক ধরনের প্রতিশ্রুতির জন্ম হয়েছে, যেটি রাষ্ট্রের কাছ থেকে মানুষ আশা করে, সেটি আপনার বাস্তবায়ন করতে হবে। আর সবচেয়ে বড় যেটি আমার কাছে, যে বিচারের ব্যবস্থা করতে হবে। যারা অপরাধী, যারা খুন করেছে, যারা গুম করেছে তাদের। প্রফেসর ইউনূস ঠিকই বলেছেন যে আপনি যদি হঠাৎ করে কথার কথা নির্বাচনটি করে ফেলেন, তাহলে কিন্তু বাকি দুটি করার যে আপনার সুযোগ, সেটি আপনার হাতছাড়া হয়ে গেল। এটি এক অর্থে বলতে গেলে নির্বাচিত ব্যক্তিবর্গের উপরে তার আস্থাহীনতার প্রকাশ, কিন্তু আরেক অর্থে এটি আমাদেরকে শিখিয়েছে ওভার দ্য ইয়ার্স যে আপনি যখন বাধ্যবাধকতার মধ্যে রাখেন, তখন রাজনৈতিক দলগুলো কিন্তু নিয়মকানুন মেনে কাজ করতে অভ্যস্ত। এটি সব পেশাজীবীদের ক্ষেত্রেই সত্যি। ধরুন আজকে বিচারের ব্যাপারটি, এই সরকারের প্রধানতম কাজ কিন্তু যারা গুম খুন করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করা। সরকার আগাচ্ছে, কিন্তু আমরা এগুনোর ভঙ্গিটা এবং তার যে গতি, সেটি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং মানুষের মধ্যে সেই নিয়ে হতাশা তৈরি হচ্ছে। কেননা আপনি জানেন 1400 মানুষ খুন হয়েছে, প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছে। কাজেই সরকারটিকে আরও ফাস্ট ট্র্যাক করতে হবে। আর দ্বিতীয় দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে মব জাস্টিসের মতো আইন বহির্ভূত ঘটনা ঘটেছে, যাতে মানুষ অনেকভাবে হতাশ। দ্বিতীয় যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আপনি চিহ্নিত অপরাধীদেরকেও চিহ্নিত মামলায় আসামি না করে অন্য মামলায় করেছেন, গয়রাহা মামলায় অনেকে আশঙ্কা করছে টিকবে কিনা, ঢালাও মামলা করেছেন। এবং আপনি দেখেন গত সপ্তাহে 2 জনকে আমরা জামিন পেতে দেখেছি। তাদের ব্যাপারে কিন্তু স্পেসিফিক মামলা হলে তারা হয়তো জামিন পেত না, কিন্তু আপনি যদি হত্যা মামলা দেন তাহলে কিন্তু জামিন পাওয়ার সুযোগ অনেক বেশি। এই জায়গাটিতে সরকারের গলদ রয়েছে। সরকার যদিও বলে জনগণ মামলা করছে, আমরা কি করব, উত্তরটি এত সহজ না। দ্বিতীয় হচ্ছে সংস্কারের ব্যাপারে। দেখুন, রাজনৈতিক দলগুলো কেউই চায় না তাদেরকে খেলার নিয়মটি আপনি শিখিয়ে দেন, অথবা দায়বদ্ধতা তাদেরকে বাধ্য করেন বা মানতে, অথবা অতীতে আমরা যেই কারণে ফ্যাসিবাদের জন্ম হতে দেখেছি, স্বৈরাচারের জন্ম হতে দেখেছি, একনায়কতন্ত্রের জন্ম হতে দেখেছি, কর্তৃত্ববাদী শাসনের জন্ম হতে দেখেছি, সেখান থেকে যেন বাংলাদেশ বেরোতে পারে। আমি বলবো গত 6 মাসে কিন্তু একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো নোট অফ ডিসেন্ট হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয়েছে সংসদটি কার্যকর হবে, সরকারটি জবাবদিহিমূলক হবে, মানুষ ভোট দিতে পারবে। কাজেই প্রফেসর ইউনূস এই উত্তরে কিন্তু ঠিকই বলতে পেরেছেন যে আগামী 6 মাস ধরেন আরও নির্বাচনের বাকি রয়েছে, এর মধ্যে বাকি দুটি কাজ আপনি সন্তোষজনক পর্যায়ে নেবেন। বিশেষ করে সংস্কারের জায়গায় যেন একটা ঐক্যমত্য তৈরি হয়। আমরা সত্যিই চাই যে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হওয়ার পরে আরও বেশি সংস্কার করে আমাদেরকে চমকিত করুক, কিন্তু যেটি আমাদেরকে ম্যান্ডেটরি মনে হচ্ছে সেটি যেন নির্বাচনের আগেই সরকার আদায় করে নিতে পারে। আপনি কি মনে করেন যে
প্রফেসর ইউনূসের যেটা সন্দেহ, তাহলে সন্দেহই বলা যায়, আমরা বলতে পারি, উনি যেভাবে কথাটা বলেছেন, রাজনৈতিক দলগুলো সেখান থেকে কি সরবে কিংবা সরতে বাধ্য হবে? আমি বলছি যে যদি আপনি লিখিত পরিত আগে না করেন, চুক্তি না করেন এবং আইনি ভিত্তি না দেয়। আইনি ভিত্তি না দেন, সংবিধানের অংশ না করেন, তাহলে তারা সেটি করবে না। আমি প্রফেসর ইউনূসের সাথে এই জায়গায় একমত। কেননা তাদের রাজনীতির সংস্কৃতিটিও আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতি থেকে খুব বেশি ভিন্ন না। দেখুন 16 বছর তারা নির্যাতিত হয়েছেন, তারা হেনস্থার শিকার হয়েছেন, তারা রাজনীতি করতে পারেনি, নির্বাচন করতে পারেনি, সবই সত্যি। কিন্তু ডিএনএটি কি? ডিএনএ হচ্ছে যেই রাজনীতির কালচারটি আমরা দেখি, সেটা বিএনপি, জামাত, এমনকি নবগঠিত এনসিপির ভেতরে আমরা যেটা দেখছি, সেটি হচ্ছে জনগণের রাজনীতিটি তারা করছেন না। তারা ক্ষমতার রাজনীতি করছেন, দলীয় রাজনীতি করছেন। এখন দলীয় রাজনীতির ভেতরে যে ভ্রূণ বা ডিএনএ, তার মধ্যেই সন্দেহের বীজ বপন করা আছে। সন্দেহের বীজটি হচ্ছে আপনি নির্বাচিত হওয়ার পরে জনগণকে অবজ্ঞা করবেন, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি দুর্নীতি পরায়ণ হবেন, আপনি নির্বাচিত হওয়ার পরে আপনি কর্তৃত্ববাদী হবেন। কাজেই তাদেরকে ট্রাস্ট না করার যথেষ্ট কারণ রয়েছে। এই ঘটনায় তারা কখনো কখনো আহত হন, তারা মনে করেন যে তাদের উপরে যথেষ্ট বিশ্বাস রাখা যাচ্ছে না। কিন্তু আমরা তো মনে করি যে এটি তাদেরকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার যদি এর বাইরে এর পরেও কিছু করার সুযোগ থাকে, আপনি নিশ্চিত জানেন মানুষ তাদেরকে আরও ইতিবাচকভাবে নেবে। আশরাফ স্যার, আপনি আরেকটা নিউজ দেখেছেন যে 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিকে একদম মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বার্নামাকে আড্ডার সাক্ষাৎকার দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং এই সংবাদ মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী, 6টি ভাষায় প্রকাশিত হয়। এবং আমরা দেখলাম যে এই সাক্ষাৎকারটি নিয়েছেন 3 জন সাংবাদিক, এবং এই সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদকও ছিলেন এই 3 জনের একজন। এইখানে কিছু কথা বলেছেন যে প্রফেসর ইউনূস স্বীকার করেছেন যে তার যে এখন সরকার পরিচালনাটা, এটা বিশাল একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি আরেকটা উল্লেখ করেছেন যে এখানে এমন কিছু অসুবিধা রয়েছে, যেগুলোর কথা উনি উল্লেখ করেছেন যে এখানে অসুবিধা অনেক। এর মধ্যে রয়েছে যারা পরাজিত শক্তি, তারা এই সরকারকে ব্যাহত করতে চাচ্ছে এবং পুরো বিষয়টাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এই ধরনের একটা মন্তব্য উনি এই সাক্ষাৎকারে করেছেন। আপনার কি মনে হয় যে এখন যে পরিস্থিতি দেশের, সেটি হলো যে পতিত যারা শাসক ছিল, তাদের দূষররা, তাদের সহযোগীরা এখন নতুন কিছু করতে পারবে বাংলাদেশে? প্রথমত বলি, বার্নামা কিন্তু অনেক প্রতিষ্ঠিত, আলোচিত একটি গণমাধ্যম, এবং আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বা এশিয়াতে একটা বিশেষ স্থান দখল করেছে। সিএনএও কিন্তু তাই। এবং এই দুটি গণমাধ্যমকে প্রফেসর ইউনূস যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন এবং গত 12 মাস ধরে উনি যেভাবে গণমাধ্যমের সাথে বাংলাদেশের গল্পটি বলার চেষ্টা করছেন, এটি কিন্তু আমাদের কাছে খুব প্রণিধানযোগ্য। কারণ অতীতে আমরা অনেক রাজনৈতিক নেতা বা আমাদের প্রধানমন্ত্রীদের দেখেছি গণমাধ্যমের সাথে বিশ্বের নেতা বা আঞ্চলিক নেতা হিসাবে কথা বলার। আপনি আরো ভালো বুঝবেন, আপনি বিজ্ঞাপন সংস্থা অনেকদিন ধরে কাজ করেন, বাংলাদেশের ব্র্যান্ডিং এর কাজটা উনি যেভাবে করছেন, এটির যেন ধারাবাহিকতা আগামীতে যারা ক্ষমতায় আসে তারা যেন ধরে রাখতে পারেন। আপনি জানেন আমাদের নেশন ব্র্যান্ডিং আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা একটা রেজিলিয়েন্ট জাতি, আমরা সবচেয়ে সুন্দর করে অপারেট করতে পারি। প্রফেসর ইউনূস একজন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি টেলার। তিনি যে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ হয়ে এখন এই কথাগুলো বলেন, এটি আমাদেরকে দারুণভাবে উজ্জীবিত করে। বার্নামা তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, তাদের সবচেয়ে বড় উপরের লেভেলের 3 জন সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে, টু দ্য পয়েন্ট কথা হয়েছে, এবং উনি কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন যে সংস্কারের যে ঝুঁকিটি তার হাতে রয়েছে এবং আপনার পরাজিত শক্তি এবং অস্থিতিশীলতার। আপনার প্রশ্নের উত্তরে বলি, উনি যতটা বলেছেন বাস্তবতা তার থেকেও আরও জটিল। কেননা আমি শুধু বলি 15ই আগস্ট নিশ্চিতভাবে একটি কলঙ্কময় দিন এবং আমরা শোকের দিন মনে করি। যেভাবে পরিবার সহ শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন, আমরা সবাই তাকে ওই প্রক্রিয়াকে ঘৃণা করি। কিন্তু এই দিবসকে কেন্দ্র করে আপনি যে পরাজিত শক্তির লোকদের, যারা ডিরেক্টলি অপরাধের সাথে যুক্ত ছিল, যারা ওই মন্ত্রিসভার সদস্য ছিল, এবং যারা আপনার ব্যবসায়ী গোষ্ঠী এবং যারা কালচারাল ফ্যাসিজমের অংশ ছিল, তারা যেভাবে ফিরে আসার চেষ্টা করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি কিন্তু আপনার খুব গুরুত্বের সাথে নিতে হবে। অনেকেই বলছেন তারা তো 32 নম্বরে আসতে পারেনি কিংবা টুঙ্গিপাড়া যেতে পারেনি।
সবে তো শুরু। এরপরে তারা কি নাটক করেন, তারা কি ধরনের কৌশল অবলম্বন করেন সেটি দেখার বিষয় রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি ঘৃণিত ফ্যাসিবাদী শক্তি কোনো অনুশোচনা না করে কৌশল পাল্টে আবার ফিরে আসার জন্য হুঙ্কার দিচ্ছে। এটিকে আপনার গুরুত্বের সাথে নিতে হবে। কাজেই আমরা মনে করি যে নির্বাচনটি সংস্কার অথবা বিচার এর কোন প্রক্রিয়াতে অস্থিতিশীলতা কি আকার ধারণ করবে এটি বলার অপেক্ষা রাখে না। এটিকে খেয়াল রাখতে হবে এবং ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিজমের একটা বড় চরিত্র ছিল কালচারাল ফ্যাসিজম, এবং এই যে সফট পাওয়ার, সফট ন্যারেটিভ, এই যে শিল্পী সাহিত্যিক, নাটক, বিজ্ঞাপন, মিডিয়ার লোকদের দিয়ে করা, আওয়ামী লীগ কিন্তু ঠিক ওই কৌশলটি আবার অবলম্বন করেছেন। আওয়ামী লীগ যখন বিপদে পড়েন তখন তার কালচারাল ফ্যাসিজমকে, কালচারাল ফ্রন্টকে সে সামনে এগিয়ে দেয়, যারা নাচ গান, কবিতা আবৃত্তি ইত্যাদি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কাজেই আমরা যদি একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, একটি স্থিতিশীল সমাজ চাই, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকা, এবং রাজনৈতিক দল তো বটেই, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী একজোট হয়ে চিন্তা করতে হবে যাতে দেশটি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে পারে। কিন্তু অনেকে বলছেন একটা সংকট যে তৈরি হচ্ছে, এর পেছনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। তারা যদি এদেরকে ছাড়টা না দিত তাহলে হয়তো তারা এত বেশি সাহস পেত না। নিশ্চিতভাবে আছে, এবং অভিযোগের সত্যতাও আছে। আমাদের ভুল গোড়াতেই হয়েছে। আমরা যখন প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, তাদের যে আচরণ আশা করেছিলাম এবং সত্যনিষ্ঠভাবে, ফ্যাক্ট বেসড, আইনানুগভাবে, সেটি তো আমরা হতে দেখিনি। আপনি যত দিন গেছে তত স্বৈরাচারের দোসররা মাথাচাড়া দিয়েছে, সেটি সেক্রেটারিয়েটে দিয়েছে, পুলিশে দিয়েছে, সেনাবাহিনীর ভেতরে দিয়েছে, এমনকি রাজনৈতিক অঙ্গনেও দিয়েছে। আপনি জানেন যে ক্ষমতার রাজনীতির চরিত্র কিন্তু আমরা পরিচিত। ক্ষমতার রাজনীতিতে কিন্তু আদর্শ নাই। অতএব এই দলগুলো চেয়েছে শেখ হাসিনার ফেলে যাওয়া সম্পদ পেতে, তার ভোটের অংশ পেতে, তার সমর্থন পেতে, এমনকি কেউ পুনর্বাসনের টেন্ডার নিতে চেয়েছে। আপনি জানেন যে ওই সরকারটির কিছু জোটসঙ্গী ছিল, 14 দল বলি, জাতীয় পার্টি বলি, আমরা তাদেরকে বিচিত্র ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছি। এখন যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি বা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, তাদের ভেতর আমরা গলদ দেখতে পাচ্ছি। কেননা তারা তাদের রাজনীতির দেনা পাওনার হিসাব করতে গিয়ে আওয়ামী লীগকে গণায় নিয়ে চিন্তা করতে শুরু করেছে। কাজেই এটি একটি সংক্রামকের মতো, এটি মহামারীর মতো। আপনাকে খুব দৃঢ়ভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে যে কি করে ফ্যাসিবাদী শাসন যেটি পালিয়েছে সেটিকে নিশ্চিত করা দরকার যে তারা যেন দূরবর্তী অবস্থানে থাকে, এবং নব্য ফ্যাসিবাদের চরিত্র যেন আমাদের ভেতরে প্রকাশিত না হয়। আমরা একটা কথা এই অনুষ্ঠানে বারবার বলছি, আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হলো যে সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেটার সাথে রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। এটা রাজনৈতিক দল অনেকেই বিশ্বাস করতে চাইছে না যে এদেশে প্রো ইন্ডিয়ান এবং প্রো আওয়ামী লীগ পলিটিক্সটা আপাতত চলবে না, কিন্তু তারা এরপরে সেদিকে ঝুঁকে কেন? এটি তাদের দৈন্যতা, তাদের চিন্তার দৈন্যতা, তাদের সাহসের দৈন্যতা, এবং তাদের সঠিক রাজনীতি না থাকার দৈন্যতা। দেখুন, রাজনীতির একটাই পার্ট, সেটি হচ্ছে মাঠ থেকে, জনগণ থেকে, জনতা থেকে তার মনোভাবকে ধার করে আপনি রাজনীতি করবেন। আমাদের রাজনীতিবিদরা তার উল্টোটা করেন। তারা প্রাসাদে থাকেন, তারা ক্ষমতা কেন্দ্রের আশেপাশে থাকেন, তারা কুটচাল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। আমরা সেই রাজনীতি দেখছি। আমাদেরকে শুধু গত বছরের জুলাই আগস্ট না, আমার ধারণা 15-16 বছর ধরেই মানুষ ভারত বিরোধী রাজনৈতিক অবস্থান নিয়েছে, এবং ভারতের যে আপনার উপনিবেশ বাংলাদেশ হয়ে গেছিল সেখান থেকে মানুষ মুক্তি চেয়েছে। আওয়ামী লীগের যে ভারত প্রীতি এবং ভারতের কাছে আপনি অর্থনীতি, রাজনীতি বা ভোটের অধিকার যে বন্ধক দিয়েছিলেন সেটি মানুষ পছন্দ করেনি। শেষ পর্যন্ত হাসিনাকে যে ভারত আশ্রয় দিয়েছে সেটি ওই কফিনের শেষ পেরেক। কাজেই এখন যদি আপনি মাঠের রাজনীতি মনোভাব না বোঝেন, এটি আপনার দুর্বলতা এবং দৈন্যতা। আমাদের রাজনীতিবিদরা দেখুন, দিল্লিতে যোগসাজশ করে নির্বাচনের আগে দেখা করতে গিয়ে ফিরে এসে বলেছে যে আমার কথা বলার কোনো অধিকার নাই, তাদের অনুমতি নিতে হবে। এই যে গরিব রাজনীতি, এই যে দুর্বল রাজনীতি, উপনিবেশের রাজনীতি, এটি মানুষ চাচ্ছে না। বাংলাদেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম দেশের মানুষের নাগরিকত্বের প্রতিনিধিত্ব করতে চায়। রাজনীতিবিদদেরকে এই রাজনীতির পাঠ নিতে হবে। এখন দেখুন, প্রতিদিন মানুষ নিশ্চয়ই আপনার দরজায় কড়া নেড়ে বলবে না
যে রাজনীতির এই জায়গাটি আমি এরকম চাই। আমার মনে হয় জুলাই আগস্টে রাজনীতিবিদরা ঠিকই বুঝেছেন, কিন্তু তাদের দৈন্যতার কারণে তারা পরবর্তীতে আবার ভারতের পক্ষে অথবা ভারতের আশীর্বাদ পুষ্ট এই রাজনীতিটি মনে করছেন তাদের বিপণনে সহযোগিতা করবে। আমি আপনাকে নিশ্চিত বলে দিচ্ছি, অতীতে ভারত বিরোধিতা ছিল কোনো দলের রাজনৈতিক এজেন্ডা, এখন ভারত বিরোধিতা বাংলাদেশের এজেন্ডা। কেননা ভারত আপনার সাথে এমন আচরণ করেছে, সেটি অর্থনৈতিক ক্ষেত্রে, সেটি সামরিক ক্ষেত্রে, সেটি রাজনৈতিক ক্ষেত্রে মানুষ অপছন্দ করেছে এবং ভারতের রাজনীতিবিদরা স্বীকার করছেন। ভারতের রাজনীতিবিদরা বলছেন কেন প্রতিবেশীরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমাদের রাজনীতিবিদদের এই কথা বলার কেন সাহস হচ্ছে না। প্রফেসর ইউনূস প্রথম দিন থেকে, এমনকি শপথ নেওয়ার আগের থেকে কিন্তু তার স্ট্যান্ড পরিষ্কার করেছেন। এবং গত 12 মাসে আমি উল্লেখযোগ্যভাবে আপনাকে বলতে চাই, ভারতের কৌশল কিন্তু বাংলাদেশে কাজ করেনি। মাইনরিটিদের নিয়ে হয়নি, আওয়ামী লীগকে পুনর্বাসনে হয়নি, এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে হয়নি, অর্থনৈতিক ক্ষেত্রে হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে উল্টোটা হয়েছে। ভারত যে সমস্ত জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করেছে সেখানে আমাদের সক্ষমতা বেড়েছে। ভারত বলেছে যে জুট বেনাপোল দিয়ে যেতে পারবে না, চিটাগং পোর্ট থেকে মুম্বাই পোর্ট হয়ে আবার বেনাপোলের ওই পারে পেট্রাপোলে ফেরত আসতে হবে, তাতেও আমাদের রপ্তানি বেড়েছে। বাংলাদেশ একটা রেজিলিয়েন্ট কান্ট্রি। আপনি যে নেশন ব্র্যান্ডিং এর কথা বলছিলেন, আমার ধারণা রেজিলিয়েন্স হচ্ছে আমাদের নেশনের একমাত্র ডিএনএ, যেটা বিশ্বের কাছে আমরা বিক্রি করতে পারি বা প্রকাশ করতে পারি। সেই দেশকে আপনি ভারত কোনোভাবেই দাবিয়ে রাখতে পারছে না। রাজনীতি আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। আমাদের অর্থনীতি বিকশমান, আমাদের প্রাইভেট সেক্টর পৃথিবীর যে কোনো প্রাইভেট সেক্টরের চেয়ে দারুণ স্মার্ট, কিন্তু রাজনীতিতে আমরা পিছিয়ে পড়ছি। রাজনীতিটিকে আপনার উন্নত করে সামনের কাতারে এনে সমাজের অন্য অংশকে যেন রাজনীতি টেনে নিতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। সংকট হয়েছে রাজনৈতিক নেতৃত্ব এমন নেই আমাদের দেশে যারা ভিশনারি হিসেবে মানুষ চিহ্নিত করতে পারে, এটা একটা দুর্বলতা। আর একটা দুর্বলতা হলো রাজনৈতিক ফ্রন্টে যারা আছে, ফেজে যারা চলে আসছে, হ্যাঁ, এদের কার্যকলাপ কথাবার্তায় সেটাও কিন্তু মানুষের একজন হতাশা জন্ম দিয়েছে। নিশ্চিতভাবেই। দেখুন, এখানে আমি পুরোটাই রাজনৈতিক সংস্কৃতিকে দোষ দিব। এখানে রাজনৈতিক দলগুলোকে দেখুন, আপনি এর আগে কিন্তু এই টক শোতে বলেছিলেন সব সংস্কার হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। একদমই হয়নি। এটির সাথে আজকে আপনাকে যোগ করি, নির্বাচন কখন হবে, কি ভঙ্গিতে হবে, এ নিয়ে কথা বলতে গিয়ে আমরা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ভুলে গেছি, তাদের ইশতেহার ভুলে যাচ্ছি, তাদের এজেন্ডা কি আমরা জানি না। এখন ভোটের বাক্সে আপনি যেই দলকে ভোট দিবেন সে আপনাকে কি রাজনীতি অফার করছে, কি অর্থনীতি অফার করছে আমরা জানি না। দেখুন, এখানে রাজনৈতিক সংস্কৃতিকে আমি দায়ী করব। দলগুলোকে আমার প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত দুর্বল মনে হয়। দেখুন, এখানে আপনার মনে আছে 28শে অক্টোবর বাইডেনের উপদেষ্টা বলে একটা অদ্ভুত লোক একজন সাবেক সামরিক কর্মকর্তাকে নিয়ে বিএনপি অফিসে বসে একটা প্রেস কনফারেন্স করতে পেরেছিল সেই 28শে অক্টোবর, যেই দিন বিএনপির সবচেয়ে ডিসাইসিভ ডে, এবং পরে জানা গেল যে ওই লোকটি ভুয়া। তার মানে দেশের অন্যতম বৃহৎ দলে একজন ভুয়া লোক কিছুটা ইংরেজি বলতে পারেন বলে এরকম একটি প্রেস কনফারেন্স করতে পারেন? তাদের রক্ষাব্যূহ এতটাই দুর্বল। তার মানে এখানে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠেনি, ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, ব্যক্তি পূজার দল হয়েছে। এখানে পড়াশোনার পরিবেশ নেই, এখানে ভিশন প্রকাশ করার সুযোগ নেই, এখানে মতামত দেওয়ার সুযোগ নেই, এখানে চ্যালেঞ্জ করা তো দূরের কথা। দলগুলো যেই কারণে এত ভঙ্গুর, যে কোনো সময় একটা টোকা দিলে দলগুলো ভেঙে পড়ে, অথবা কেউ উর্দিপড়া ক্ষমতা নিতে চাইলে নিয়ে ফেলতে পারে। কাজেই দলগুলোকে সাংঘাতিকভাবে পরিণত হতে হবে। আজকে ভারতের ব্যাপারে রাজনৈতিক দলের ভূমিকা কি আপনাকে পরিষ্কার করতে হবে, অর্থনীতির ব্যাপারে ভূমিকা কি, এমনকি আপনার এমপ্লয়মেন্ট তরুণদের সেই ব্যাপারে ভূমিকা কি। তাদের আমরা সত্যিই চাই যে ছায়া সরকার হিসাবে এখানে বিরোধী দল থাকুক, সে বাজেটকে কন্টেস্ট করুক, সে নিজের প্রস্তাবনাকে তুলে ধরুক। আমরা কথায় কথায় পশ্চিমা ধাঁচের গণতন্ত্র পছন্দ করি, সে অনুযায়ী কাজ করতে চাই না। আমরা ক্ষমতায় গেলে দারুণ উজ্জীবিত হয়ে যাই এবং পরের প্রায় 5 বছর অপেক্ষা করি কি করে একে ফালাবো, কিন্তু তার রাজনীতি কোথায়? কাজেই আপনি যে দেখছেন যে এখানে ভিশনারি পলিটিশিয়ান নাই, আপনি খেয়াল করুন তো, আপনি কোনো পার্লামেন্টেরিয়ানের নাম বলতে পারবেন? গত 4 দশকে তো আমরা একজন পার্লামেন্টেরিয়ান তৈরি হয়নি। আগে কিন্তু একদম আমরা 10 থেকে 15 জন বলে ফেলতে পারতাম। মুগ্ধ হয়ে আমরা কারো কারো বক্তৃতা শুনতাম এবং কারো কারো বক্তৃতা শুনে মনে হতো উনি রেফারেন্স ছাড়া
এইভাবে কথা বলছেন কি করে? আমাদের সেই কালচারে ফেরত আসতে হবে। সংসদ কখনো ব্যবসায়ীদের আড্ডাখানা হতে পারবে না, এবং সংসদে লাইসেন্স পাওয়ার জন্য কথা বললে হবে না। সংসদে জনগণের পক্ষের হয়ে আপনাকে কথা বলতে হবে। রাজনীতির নতুন গতিপথ নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। মানুষের মুক্তির দিশা আপনাকে দিতে হবে সংসদে। এই রাজনীতিতে ফেরত আসতে পারলে রাজনৈতিক দলগুলো আপনার টিকে থাকবে এবং রাজনৈতিক দলের মধ্যে ভিশন প্রকাশিত হবে। আপনি খেয়াল করে দেখবেন নতুন নতুন নেতা তৈরি হবে এবং পুরনো যে কালচার, যেখান থেকে দেশ বেরোতে চাচ্ছে, সেই বন্দোবস্তটি রাজনৈতিক দলের ভেতরে তৈরি হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। জুলাই সনদ নিয়ে খুব জটিলতা তৈরি হয়েছে, অগ্রগতিও আছে। এই যে সংকটটা তৈরি হলো জুলাই সনদ, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ডের কথাও আসছে, তারপর এটা আইনের ভিত্তি নিয়ে কথা আসছে। আমরা লক্ষ্য করছি সরকার এটা একটু ডিলেমি দিলেও 1 মাস সময় বাড়িয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের, এবং সরকার এখন খুব দ্রুত কাজ করছে। আমরা ভাবছিলাম যে 2-1 দিন লেগে যাবে নতুন খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছানোর জন্য, কিন্তু আমরা দেখলাম 2-1 দিনও লাগেনি। আমরা যেদিন খবরটা পাচ্ছিলাম যে 2-1 দিন লাগবে, আসলে সেদিনই অলরেডি পাঠিয়ে দিয়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে নতুন যে খসড়া হয়েছে সেখানে কিন্তু পুরনো খসড়ার চেয়ে অনেক কিছু সংশোধন এসছে, নতুন যোগ হয়েছে। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, সেটি হলো এই জুলাই সনদ কিংবা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছে, এই সংকটটা কেন? এটা একটা রাজনৈতিক সংকট, তো এর মূল কারণটা কি বলে আপনার মনে হয়েছে? এখানে 3টি বিষয়। একটি হচ্ছে যে সনদটার ব্যাপারে সবার ঐক্যমত্য হওয়া, 2 হচ্ছে তার আইনি ভিত্তি দেওয়া, আর 3 হচ্ছে বাস্তবায়নের সময়কাল। 3টা ধাপ আছে। এখন 3টা ধাপে যদি আপনি সুষ্ঠুভাবে না এগোতে পারেন, কোনো একটি ধাপে যদি আপনি গলত থেকে যায়, তাহলে কিন্তু এটি ভালো হলো না। প্রথমে বলি আপনার প্রশ্নের উত্তরে, এখানে রাজনৈতিক দলগুলো সবাই তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জুলাই সনদকে দেখতে শুরু করেছে। ধরে নেন এটি যদি গত বছর হতো, তাহলে কি এই বিভেদ আপনি দেখতে পেতেন না। এখন সমস্যা হয়েছে, তারা সবাই কাছাকাছি নির্বাচনটিকে দেখতে পাচ্ছে এবং নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় যাওয়ার তাদের যে রাজনীতি, সেটিকে তারা কাছে আনতে চাচ্ছে। এখন কেউ বলছে পিআর দিয়ে নির্বাচন হতে হবে, কেউ বলছে গণপরিষদের নির্বাচন হতে হবে, কেউ বলছে যে আপনার আনুপাতিক হারে যাওয়া যাবে না, অতীতের মতো করে হবে। এখানে কিন্তু আমরা দলীয় দৃষ্টিকোণ দেখতে পাচ্ছি। কাজেই জুলাই সনদের ভেতর দিয়ে আমরা যদি দলগুলোকে ভিন্নমত প্রকাশ করতে দেখি, এখানে তাদের দলীয় রাজনীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা যদি বাংলাদেশের ইন্টারেস্ট থেকে এই সনদকে দেখতো, আপনি বিশ্বাস করেন এই ভিন্নতা আপনি দেখতে পেতেন না। আমি রিকোয়েস্ট করব তারা যেন তাদের দলীয় দৃষ্টিকোণের বাইরে এসে এই মানুষগুলো যারা আত্মাহুতি দিয়েছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে জুলাই সনদকে দেখতে শুরু করেন। দ্বিতীয়ত বলি, এটার আইনি ভিত্তি আপনি কি করে দিবেন। আমি দেখেছি ঐক্যমত্য কমিশন অতি সম্প্রতি কিন্তু অনেক দ্রুত গতিতেই কাজ করছেন এবং তারা আইন বিশেষজ্ঞদের সাথে বসেছেন, তার ভিত্তি কি করে তারা দেবেন এটি নিয়ে নিশ্চয়ই আমাদের একটা ওয়ে আউট বের হবে। কিন্তু সবচেয়ে যেটি জরুরি, এই বাস্তবায়ন করবে কে এবং কত দিনের মধ্যে। এখন আপনি জানেন 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে একটি নির্বাচন হবে এবং আমি আশা করছি সঠিক যতই কথা বলুক নির্বাচনটি হবে। আগের প্রস্তাবে কিন্তু ছিল যে 2 বছরের মধ্যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে,
এখন বোধহয় সেখান থেকে সরে আসছে নতুন খসড়া। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একটা সময়কাল আপনার লাগবে। সময়কাল ছাড়া যেটি হবে ইনডেফিনিট পিরিয়ড হলে সেটির বাস্তবায়নের দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু আপনার প্রশ্নের মুখে পড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা বোধহয় প্রায়োরিটাইজ করতে পারি যে এই সনদের এই অংশ আপনি 6 মাসে করবেন, এটা 1 বছরে করবেন, এটা 2 বছরে করবেন, এরকম করে করলে যেটিটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়, মানুষও কাউন্ট করতে পারে যে সেটা সে করছে কিনা। কেননা আমার মনে হয় রাজনীতিটি এবং ক্ষমতা এবং সরকার এখন অনেক বেশি আপনার স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। আরেকটা সংকট কেউ কেউ বলছেন, সেটি হলো আমাদের দেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলোর অবস্থান, সেখানে কিন্তু মোটামুটি সবাই একটা ধরে নিচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে কারা ক্ষমতা আসবে, কারা বিরোধী দলে থাকবে, এরকম একটা চিত্র কিন্তু মানুষের সামনে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত রয়েছে। এই চিত্রটাও সম্ভবত এই জুলাই সনদের ব্যাপারে একটা সংকট তৈরি করেছে। যদি এরকম নিশ্চিত না থাকতো যে অমুকে আসবে না বা অমুকে আসতে পারে, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকলে সম্ভবত তারা সবাই এক জায়গায় আসতে পারতো। তো যেটা আপনি বলছিলেন, তখন সবাই দেশের কথা নিয়ে চিন্তা করতো। আপনি একদম ঠিক বলেছেন, কারণ আমরা অনুমান করতে পারছি, ধারণা করতে পারছি যে নির্বাচন হলে ফলাফলটি কেমন হবে। এটি যদি না হতো, নির্বাচন যে অনিশ্চয়তা, আপনি যদি জানতেন 7 মাস পরে নির্বাচন হবে, কারা ক্ষমতায় আসবে বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু এতটা বিরোধ তৈরি হতো না। কেন একটি দল আপনার পিআরের কথা বলছে? কেননা সে বুঝতে পারছে প্রচলিত পদ্ধতিতে তার আসন সংখ্যা এতটা হতে পারে, পিআরে গেলে এটি দ্বিগুণ কিংবা 3 গুণ হতে পারে। কাজেই এই হিসাব নিকাশগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করছে এই খোলা মনে জনগণের পক্ষ হয়ে জুলাই সনদকে আপনার গ্রহণ করতে। অথবা নতুন দল এনসিপি, তারা জানতে পারছে যে তাদের এককভাবে নির্বাচন করে এখনো তাদের ভিত্তি দুর্বল, এমনকি তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ এখনো হয়নি। কাজেই তাদেরও একটি হিসাব নিকাশ আছে। আমার মনে হয় এই হিসাব নিকাশকে ছাড় দিয়ে আগাতে হবে। তাও আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এর বাইরেও আমাদের অনেক দুশ্চিন্তা আছে। যেমন করে আমরা পলাতক শক্তির কথা বলছিলাম, প্রতিবেশী দেশের কথা বলছিলাম, সামাজিক অস্থিরতার কথা বলছিলাম। এইগুলো যে কোনো একটি কিন্তু আপনাকে ওভাররাইড করে দিতে পারে আপনি যদি এই সনদের আপনার স্থিতি নিয়ে একটি দুর্বলতা তৈরি হয় আমাদের সমাজে। কাজে এটিকে খুব গুরুত্বের সাথে রাজনীতি, আপনি যেটা বলতে চাচ্ছেন, এটার উপর পরবর্তী অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। দেখুন, আমরা একটা মানে ধাপে ধাপে এগুচ্ছি, অতএব এটি হয়ে যাওয়া মাত্রই কিন্তু আপনি অনেক বেশি দেখতে পাবেন যে আমরা একটা গন্তব্যের দিকে এগুচ্ছি। ধরেন নির্বাচনের সময়কালটি যখন হয়ে গেল, তখন কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেক দূর কেটে গেল। এখন সনদের যদি আপনি একটি আইনি ভিত্তির দিকে আগান ঐক্যমত্যের পরে, তাহলে কিন্তু আপনি দেখবেন তার বাস্তবায়নের আলোচনাটি সামনে আসবে। ততদিনে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা স্পষ্ট বুঝতে পারবো যে কোন কোন বাস্তবায়নটা আমাদের জন্য বেশি জরুরি। অনেকে আবার একটা আশাবাদ ব্যক্ত করেছেন, সেটা হলো যে সামনে নির্বাচনটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় বা পিছিয়ে না যায়, এ বিষয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির। এই কারণে কেউ কেউ আশাবাদ ব্যক্ত করেন যে সম্ভবত নির্বাচনকে ঠিক সময়ে ঠিকভাবে হওয়ার পেছনে বিএনপি কাজ করছে এবং এতে কোনোভাবে যাতে বাধাগ্রস্ত না হয়, এই কারণে তারা হয়তো এখানে ছাড়ও দিতে পারে। আপনার কি মনে হয়? আমার কিন্তু তাই মনে হয়। আমি বলি আপনাকে, বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে এবং আমি বলবো যে 3টে নির্বাচনে অত্যন্ত অন্যায়ভাবে ক্ষমতার বাইরে। আমি মনে করি 14 সালের নির্বাচনেই বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ ছিল এবং এমনভাবে সুযোগ ছিল যেটা ইতিহাস দেখতে পেত। আমরা সেখান থেকে বঞ্চিত হয়েছি। এখন বিএনপির পক্ষে স্বাভাবিকভাবে জোয়ার তৈরি হয়েছে, তার প্রধানতম প্রতিপক্ষ পালিয়ে গেছে খেলার মাঠ থেকে। কাজেই বিএনপি চাচ্ছে নির্বাচনটি যত দ্রুত করে ক্ষমতায় যাওয়া যায়। এই যে আপনি নোট অফ ডিসেন্ট দেখছেন, এটি বিএনপিরও একটি কৌশল যে ঠিক আছে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে হলেও সনদে চলে যাই, যাতে করে নির্বাচনের পর আমরা বলতে পারি আমরা তো ভিন্নমত প্রকাশ করেছিলাম। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে বিএনপিকে দীর্ঘস্থায়ী পথ অবলম্বন করতে হবে, সাস্টেনেবল রাজনীতির দিকে তাকাতে হবে। আওয়ামী লীগ যা যা ভুল করেছে সেই পথে বিএনপিকে হাঁটলে হবে না। এখানে দেখুন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিকরা রাজনৈতিক দলগুলোকে হাসিনার বিদায় ঘটিয়ে একটি উপহার দিয়েছে, এটি আপনাকে মাথায় রাখতে হবে। 16 বছরের রাজনীতি কিন্তু হাসিনাকে বিদায় করতে পারেনি। রাজনৈতিক দলের উচিত হবে বাংলাদেশের জনগণকে কিছু উপহার দেওয়া। সেই উপহারটি হতে পারে সুশাসন এনে, সেই উপহারটি হতে পারে আইনের শাসন এনে, জবাবদিহিমূলক গণতন্ত্র এনে। একটা কথা বলে, আপনি যেটা বললেন 16 বছর তারা সরাতে পারে,
আরেকটা বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আলোচনা আমরা করি না, সেটি হলো এই যে 5ই আগস্টের ঘটনা ঘটলো এবং এই যে হত্যাযজ্ঞ, গণহত্যা হলো, আপনি যেটা বলছেন 30,000 বেশি মানুষ আহত হলো, পঙ্গু হলো, এই ব্যর্থতার দায়ও কিন্তু এই রাজনৈতিক দলগুলো। তারা যদি সঠিক ভূমিকা পালন করতে পারতেন তাহলে এই হত্যাযজ্ঞটা হতো না। কি বলবেন? আমি নিশ্চিতভাবে রাজনীতিবিদদেরকে দায়ী করব। তারা অনেক সময় বলে থাকেন যে তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েও তারা চেষ্টা করেছেন। দেখুন, একটি প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলি। আওয়ামী লীগের শাসন কোনো দলীয় শাসন ছিল না। আওয়ামী লীগের শাসন একটি রাষ্ট্রীয় দলীয় যৌথ প্রযোজনার শাসন ছিল। শেখ হাসিনা রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে তার দলের আওতায়, তার ব্যক্তির আওতায় নিয়ে দুঃশাসন এবং অপশাসনের একটি শাসন জারি করেছিল। এককভাবে একটি দল কিংবা গুটিকয় দল মিলেও এরকম শাসনকে পরাজয় ঘটানো কঠিন, গণ অভ্যুত্থান ছাড়া। শেখ হাসিনাকে বিদায় করার দুটি পথ আপনার সামনে খোলা ছিল, একটি জনগণের অভ্যুত্থান, আরেকটি হচ্ছে যদি কোনো কলঙ্কময় ঘটনার ভেতর দিয়ে তার বিদায় হতো। উনি ভালোটি পেয়েছেন, উনি ওই অর্থে কিন্তু ভাগ্যবান। এখন রাজনীতিবিদদের দায় এই জায়গায় আমি দিচ্ছি যে তারা যদি জনগণের রাজনীতি করত, হয়তো 16 বছর এই ঘটনা চলতো না। তারা দলীয় রাজনীতি করেছেন, তাদের ডাকে মানুষ নামেনি। কেননা আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, তাদের কর্মীরা জীবন দিতে চায়নি। গণ অভ্যুত্থানে শয়ে শয়ে মানুষ জীবন দিতে চেয়েছে। কারা? 18 থেকে 28 বছরের ছেলে মেয়েরা। মানুষের জীবন পরিবর্তন আনে, আত্মাহুতি পরিবর্তন আনে। রাজনীতিবিদদেরকে এই জায়গাটিতেও শিখতে হবে। তাদের কেউ কেউ কিন্তু শেখ হাসিনার শাসনের সাথে যোগসাজশ করে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন। কাজেই রাজনীতিবিদদের দায় জনগণ নিজের কাঁধে নিয়েছে, ছাত্ররা কাঁধে নিয়েছে, শ্রমিকরা কাঁধে নিয়েছে, তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশে পরিবর্তনের সূচনা ঘটিয়েছে। এখন যদি এই সূচনাকে আপনি একটি ম্যাচুরিটির জায়গায় নিতে না পারেন, এখন কিন্তু আপনি সংলাপ শ্রমিকদের সাথে করছেন না, ছাত্রদের সাথেও করছেন না, জনগণের সাথেও করছেন না। সংলাপ হচ্ছে কিন্তু রাজনীতিবিদদের সাথে। কাজেই যেই পরিবর্তন ছাত্ররা এনে দিয়েছে, এটিকে আপনি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন, এই দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। তারা যদি এখানে ফেল করেন, 16 বছরে তাদের ব্যর্থতার মতো তাদের জীবনে নতুন একটি ব্যর্থতার সূচনা কিন্তু হবে এই আলোচনার ভেতর দিয়েও। আমাদের দেশে নতুন একটা বড় সংকট হিসেবে আবির্ভূত হয়েছে, নতুন একটি বিষয়, সেটা হলো চাঁদাবাজি। চাঁদাবাজি আর আগেও হয়েছে, আওয়ামী লীগের আমলে চূড়ান্ত পর্যায়ে হয়েছে নিঃসন্দেহে। কিন্তু এবার একটা সামনে আসার মূল কারণ হলো, যেহেতু আওয়ামী লীগের আমলে চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ ছিল, মানুষ মনে করেছে 5ই আগস্টের পর তারা একদম মুক্ত হলো। কিন্তু ঘটনা ঘটলো উল্টোটা। চাঁদাবাজের পরিধি বাড়লো, চাঁদাবাজের টাকার পরিমাণ বাড়লো, সব মিলিয়ে একটা আতঙ্কজনক অবস্থা সাধারণ মানুষের। রাজনৈতিক দলগুলো দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। যার কারণে সাধারণ মানুষের আতঙ্ক এবং হতাশা এক ধরনের ছড়িয়ে পড়েছে সমাজে। তারা রাজনৈতিক দলগুলোকে দুষছে এই চাঁদাবাজির জন্য, আবার রাজনৈতিক দলগুলো দুষছে সরকারকে। তারা বলছে সরকার এই চাঁদাবাজকে গ্রেপ্তার করছে না কেন? কি বলবেন? রাজনীতি সমস্ত ভালো কাজের সূচনাগার, রাজনীতি সমস্ত খারাপ কাজের সূচনাগার। আমরা যেহেতু এখন খারাপটা বলছি, রাজনীতির সংশ্লিষ্টতা ছাড়া সমাজে কোনো অনিয়ম হতে পারে না, কোনো দুর্নীতি হতে পারে না, কোনো পেশি শক্তির প্রকাশ হতে পারে না, কোনো মাফিয়া তন্ত্র গড়ে উঠতে পারে না। সব কিছুর পেছনে অপরাজনীতি। আমাদের রাজনৈতিক কালচারটি আমাদেরকে পাড়া মহল্লায়, অফিস আদালতে এই চাঁদাবাজের জন্ম দিয়েছে, তাকে বিকশিত হতে দিয়েছে, তাকে অর্থ আত্মসাৎ করতে সাহায্য করে। এখন আমরা গত 12 মাসে দেখেছি সবচেয়ে বড় দল যার বিরুদ্ধে টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজের অন্যান্য সব অপকর্মের অভিযোগ, তারা বলছেন যে আমরা দল থেকে বহিষ্কার করছি। এটা অনেকটা একসময় পুলিশকে আপনি সাসপেন্ড করতেন, তারপরে আমরা আর জানতাম না সে কি লাইনে ফেরত আসলো কিনা, নাকি সে খাগড়াছড়িতে আছে। এটা অনেকটা বিএনপির কাছ থেকে এই বক্তব্য আমার কাছে ওরকম মনে হয় যে আপনি সাসপেন্ড করেছেন আপনার দলের লোক, আপনার নাম ভাঙিয়ে 15-20 বছর সমাজে বিচরণ করেছে, শুধু দল থেকে বহিষ্কার করা যথেষ্ট না। দোষারোপের সংস্কৃতি বিএনপির জন্য খুব ভালো না। বিএনপির লোকরা নিজেরা মামলা করতে পারে, বিএনপির লোকরা আইনের আশ্রয় নিতে পারে। আমি কিছু ক্ষেত্রে দেখেছিলাম উদ্যোগ, পরবর্তীতে দেখিনি। দেখুন, তাদেরও একটা হিসাব নিকাশ, নির্বাচন হবে, এই পেশি শক্তিকে তার লাগবে, ভোট তুলতে হবে, ভোটের বাক্সে যেতে হলে টাকা লাগবে, ইত্যাদি হিসাব। এটি অপরাজনীতির ফসল এবং
আপনি মনে রাখবেন মানুষ অত্যন্ত অপছন্দ করছে, কেননা ভুক্তভোগী তো সাধারণ মানুষ, যার ক্ষমতা রয়েছে, যার পেশি শক্তি রয়েছে, যার রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি কিন্তু চাঁদাবাজির শিকার না। চাঁদাবাজির শিকার হচ্ছে যার কোনো দাপট নাই। আমাদের দেশে লোকজন দলে দলে কেন রাজনৈতিক দলে যায়, অথবা কোনো একটি চেয়ার চায়, অথবা ক্ষমতা কেন্দ্রের কাছে যেতে চায়, নিজেকে রক্ষা করার জন্য এবং অন্যের উপরে চড়াও হওয়ার জন্য। কাজেই এই কালচারটি আপনাকে বন্ধ করতেই হবে। একটি অন্তর্বর্তী সরকার করতে পারলো কি পারলো না, আমার মনে হয় এটি তাদের জন্য, তাদের অবশ্যই তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা রয়েছে, কিন্তু তাদেরকে আমরা যথেষ্ট দক্ষ এবং যোগ্য দেখছি না। রাজনৈতিক দল হিসাবে বিএনপি, কিংবা সিস্টেমেটিক করাপশনের জন্য জামাতে ইসলামী, কিংবা প্রকাশ্যে চাঁদাবাজির জন্য এনসিপির ব্যাপারে তাদের দলের ভূমিকা আমরা দেখতে চাই। এছাড়া কিন্তু সমাজ থেকে আপনি এই জিনিস সরাতে পারবেন না। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে যেভাবে শত্রু ভাবাপন্ন হয়ে মাঠে নেমেছে, এবং কোনো কোনো রাজনৈতিক দলের সহিংস বক্তব্যও সাধারণ মানুষ হতাশ এবং আতঙ্কিত। এই রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র এবং জন আকাঙ্ক্ষা পূরণের কি হবে? দেখুন, পৃথিবীর সব দেশে রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, ইস্যুগত বিরোধ হয়, এমনকি তারা নর্থ পোল সাউথ পোলও হতে পারে। কিন্তু আমাদের দেশে যে চরিত্রটি আমরা দেখতে পাচ্ছি, দেখুন অতীতে আমাদের গণশত্রু মনে হতো আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, সবসময় ক্ষমতায় থাকলেই ফ্যাসিবাদী তা কিন্তু না। আওয়ামী লীগের ডিএনএই হচ্ছে ফ্যাসিবাদ। বিরোধী দলে থাকলেও তার আচরণে আপনি খেয়াল করবেন, আওয়ামী লীগের লোকদের দেখবেন যে হাত চওড়া করে রাস্তার অধিকাংশ জায়গা দখল করে হাঁটে, তার শারীরিক ভঙ্গির মধ্যেও ফ্যাসিজম আছে। এবং আপনি বিরোধী দলে যখন আওয়ামী লীগ থাকে, আমরা বাংলাদেশে নাশকতা, সহিংসতার সবচেয়ে বেশি উদাহরণ দেখতে পাই। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে জুতা নিক্ষেপ করা হয়েছে কারো কারো, এগুলো কে শিখিয়েছে? আওয়ামী লীগ শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবীদের ছবি দিয়ে জুতা নিক্ষেপ করেছিল সিপি গ্যাংকে দিয়ে। কাজেই আওয়ামী লীগের মধ্যে, কিন্তু আমি তাতে বলছি না এই অপকর্মগুলো কেউ আবার অনুকরণ করুক। আমি সাংঘাতিকভাবে নিন্দা করছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত, প্রশাসনের উচিত এদেরকে দমন করা, মব সন্ত্রাস দমন করা। কিন্তু আওয়ামী লীগের এই ফ্যাসিজম আমাদের ভেতরে ঢুকে গেছে। আমরা দেখুন, একটা প্রভাবশালী শক্তি তো আওয়ামী লীগ বটেই। এই যে আপনি বলছেন যে এখন যে রাজনৈতিক বিরোধ জনগণকে সাংঘাতিক হতাশ করছে, মানুষকে আশাহীন করছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গণ অভ্যুত্থানের শক্তি, আমি বিশ্বাস করতে পারছি না। তা আপনার আচরণ, আপনার কথায়, আপনার ক্ষমতার দাপটে সেই পুরনো কথা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বিতরণ করে আপনি কি আওয়ামী লীগের চেয়ারে বসতে চাচ্ছেন কিনা, তাদের অপশাসনকে নতুন নামে আনতে চাচ্ছেন কিনা, সে নতুন ফ্যাসিবাদী শক্তি হিসাবে আপনি আবির্ভূত হচ্ছেন কিনা। কিন্তু আমাদের তো কথা ছিল আমরা ফ্যাসিবাদকে বিদায় করার জন্য এই পরিবর্তন এনেছি। মানুষ তার কাজ করে দিয়েছে। এখন সুবিধাবাদী শক্তিরা সেই কাজের ধারাবাহিকতা না তৈরি করে নিজেকে একটি ফ্যাসিবাদী শক্তি হিসাবে, একটি অপরাজনীতির শক্তি হিসাবে, দেখুন এদের অনেকেরই আপনার আয়ুষ্কাল কিন্তু খুব দীর্ঘ হবে না। তারা ধূমকেতুর মতো এসছে এবং তারা মরীচিকার মতো বিদায় নেবেন। আপনি কাছে গিয়ে দেখবেন তারা আর নাই। কিন্তু বর্তমানে তারা নিজেদেরকে যথেষ্ট ক্ষমতাবান মনে করছে, এবং তারা মানুষের উপরে চড়াও হচ্ছে, একে অন্যের সাথে বিরোধিতায় অবতীর্ণ হচ্ছে। আপনি যে ভাষার ব্যবহার দেখছেন, আচরণ দেখছেন, এটি অবিশ্বাস্য। এই মানুষগুলো কিন্তু 16 বছর অত্যাচার নিপীড়নের ভেতরেও ছিল, কিন্তু নতুন বাতাস পেয়ে, মুক্ত স্বাধীনতা পেয়ে তাদের এই আচরণ আমাদের কাছে মনেই হয় না যে তারা এত অত্যাচার নিপীড়ন ছিল। মানুষ অবাক হচ্ছে, মানুষ তাদের আচরণ দেখে বিস্মিত হচ্ছে, এবং মনে হচ্ছে যে এই সুপ্ত লোকগুলো মানে শুধুমাত্র চাপের কারণে হয়তো চুপ করেছিল। তাদের ভেতরে কিন্তু ওই চেতনাটি মানে প্রবহমান, যেটি আমরা দূর করেছি 5ই আগস্টে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন কুড়ি 2025। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ: অভিনয় বিভাগ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা অথবা কৌতুক; নৃত্য বিভাগ, সাধারণ নৃত্য অথবা উচ্চাঙ্গ নৃত্য; সঙ্গীত বিভাগ, দেশাত্মবোধক বা আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হান্ত,
না। 6 থেকে 11 বছরের নিম্নে শিশুরা ক গ্রুপে এবং 11 থেকে 15 বছর পর্যন্ত কিশোর কিশোরীরা খ গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সময়সীমা 15 আগস্ট 2025 থেকে 5 সেপ্টেম্বর 2025। আবেদন বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বিনামূল্যে নির্ধারিত ফর্মে আবেদন করে রেজিস্ট্রিভুক্ত হবেন। আবেদন ফর্ম বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে সংগ্রহ করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। এছাড়াও অনলাইনে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bt থেকে গুগল ফর্ম পূরণ ও চাহিত প্রমাণক আপলোড করে সাবমিট করা যাবে। পরবর্তীতে অফিস কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত অংশ প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত স্থানে নাম ও তারিখ লিখে প্রতিযোগীর জন্ম সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ইমেইল notunkuri@gmail.com অথবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে নতুনকুড়ি বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর, রামপুরা, ঢাকা 1219 বরাবর নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণপূর্বক notunkuri@gmail.com ইমেইলে বা রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে কিংবা গুগল ফর্মে নির্ধারিত কাগজপত্র আপলোড করে সাবমিট করতে হবে। যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আমরা আমাদের আলোচনা কিছুটা হতাশাজনক হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নেই, যে অবস্থাটা সেই চিত্রটাই এরকমই। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জানেন যে গত 15 বছরে দেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করেছে। ইদানিং আবার তারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজে নেমেছে। এসব মিডিয়ার সংবাদ পরিবেশন এবং মতামতে একটি বিষয় ক্রমেই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে, সেটি হলো পতিত ফ্যাসিস্ট ও তার দূষরদের পুনর্বাসনের চেষ্টা। কিছু কিছু মিডিয়া তো প্রকাশ্যেই বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করছে। ফলে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নির্মাণে এসব মিডিয়া ইতিবাচক বয়ান কিন্তু তৈরি করতে পারত, কিন্তু তারা চূড়ান্তভাবে নেতিবাচক ভূমিকা নেমেছে। আর সাধারণ মানুষকে তারা স্বপ্নহীন এবং হতাশার দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। কি বলবেন? দেখুন, কোনো ইন্ডাস্ট্রি যখন পেশাদারি না হয় তাকে নিয়ে আমার অনেক ভয়। যখন কেউ পেশাদারি হয় তাকে কিন্তু আপনি বুঝতে পারবেন তার অবজেক্টিভ কি, তার গঠন প্রক্রিয়া কি, তার কাজ করার ভঙ্গিটি কি। বাংলাদেশের গণমাধ্যম পেশাদারি গণমাধ্যমের জায়গায় নেই এবং 16 বছরে তারা নিম্নতম স্তরে চলে গেছিল। সেখানে হচ্ছে যে প্রশ্ন নয় প্রশংসার প্রেস কনফারেন্স হতো, মালিক 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত, সম্পাদক পূর্বাচলে প্লট খুঁজছেন এবং সাংবাদিককে তখন অসহায় হয়ে আমরা ঘুরতে দেখতাম। 5ই আগস্টের পরে দেখুন আপনার প্রায় 50 জনের মতো সাংবাদিক, যারা প্রশ্ন নয় প্রশংসার গণভবন সাংবাদিক ছিলেন, তারা পালিয়ে গেছেন। তারা কেউ আত্মগোপন করেছেন, কেউ এই শহরেই আছেন কিন্তু টু শব্দ করছেন না। আবার সুযোগ বুঝে যখনই মনে করছেন যে মাথা উঁচু করার সুযোগ হয়েছে, তারা বের হচ্ছেন। আমি অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, ধরেন একটি টিভি চ্যানেল যেটি নতুন করে আবার আসছে, তারা পিটার হাসকে খুঁজে পেলেন কক্সবাজারে, তারপরে স্বীকার করলেন এটি তাদের ভুল হয়েছে এনসিপি নেতাদের জড়িয়ে। তারপরে বললেন একটি গোয়েন্দা সংস্থা তাদেরকে, দুটি গোয়েন্দা সংস্থা তাদেরকে এই তথ্য দিয়েছে। এই লজ্জা কার? আপনি কি গোয়েন্দা সংস্থার তথ্য দিয়ে মিডিয়া পরিচালনা করবেন? তাইলে একটা মিডিয়াতে এত রিপোর্টার, এত সম্পাদক কেন রাখা হয়?
তার মানে হচ্ছে যে গোয়েন্দা সংস্থার ফিড করা নিউজ, এই যে যুগের পর যুগ আমরা পরিবেশন করছি, আমাদের কালচার আবার ফিরে আসছে, কালচার ফিরে এসছে, এবং এটি আমাদের বন্ধ করতে হবে। 1, 2 হচ্ছে আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে অনুসন্ধানী সাংবাদিকতার। সেটি যদি আমার বিরুদ্ধেও যায় বা আপনার বিরুদ্ধেও যায় বা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যায় কিংবা বিএনপি প্রধানের বিরুদ্ধে যায়, লেট ইট বি। এই সাহস নিয়ে গণমাধ্যমকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শেখ পরিবারের দুর্নীতির ব্যাপারে ব্রিটেনের পত্রিকাগুলো যে পরিমাণ, যে সংখ্যক নিউজ প্রকাশ করেছে, তার শতভাগের 1 ভাগ কিন্তু আমাদের এই দেশের মিডিয়াতে দেখিনি। এবং মজার ব্যাপার হলো এ ব্যাপারে তাদের কোনো বাধাও ছিল না। দেখুন, গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 3 মাস পরে ব্রিটেন থেকে একজন প্রতিবেদক এসে গণভবনের ভেতরে যে তথ্য উপাত্ত খুঁজে বের করেছেন, লিস্ট বের করেছেন এবং টিউলিপের প্রচারণাপত্র বের করেছেন, কে কোথায় ইয়োগাতে যান সেটি বের করেছেন। এটাই সাংবাদিকতা। আমরা গণভবন খোলা ছিল, আমরা এই ন্যূনতম সাংবাদিকতাটি করতে পারিনি, তার পাশ দিয়ে হয়তো প্রতিদিনই আমরা গেছি। আমাদের সাংবাদিকতায় ফেরত আসতে হবে। বর্তমান গণমাধ্যমের চরিত্রে নাই। বর্তমান গণমাধ্যম আপনার রাজনীতির অংশ হয়ে গেছে। আপনি এখন সুযোগ খুঁজছেন আপনি কোন দলের সমর্থক এবং কোনটি করলে, এবং আরেকটা কথা বলি, দুর্নীতিতে আকীর্ণ গণমাধ্যমের লোভ লালসা, সে নতুন করে অর্থবিত্তের মালিক হতে চাচ্ছে। যেই লোকগুলো পালিয়ে গেছে সেই লোকগুলোর জায়গায় যারা প্রতিস্থাপিত হয়েছেন তাদের অনেকেই সাংবাদিকতার নামমাত্র যোগ্যতার ধারী না। এখানে সংকট তৈরি হচ্ছে। কিন্তু এই যে গণমাধ্যমের আপনি কথা বললেন না, যে তাদের নিম্নমানের, তাদের সাংবাদিকতার বাইরে চলে যাওয়া, মূলধারা গণমাধ্যম কিন্তু সংকটে পড়ে যাচ্ছে। এবং এই বিষয়গুলো এখন জোরালোভাবে সামনে আসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে রাজনৈতিক প্রপাগান্ডা চালানো হচ্ছে, তাতে মানুষ রীতিমতো বিভ্রান্ত হচ্ছে, আমরা জানি। এবং মূলধারার মিডিয়ার বেশিরভাগ কিন্তু প্রপাগান্ডার সাংবাদিকতা, এটা একটা সংকট তৈরি করেছে। যার কারণে হয়েছে কি, প্রচলিত গণমাধ্যম বনাম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ মানুষটা একটা বিপদে পড়ে গেছে। তারা কাকে বিশ্বাস করবে? এখন তারা কোন তথ্যসূত্রকে মানে নির্ভরযোগ্য মনে করবে? সেটা মূলধারার তথ্যসূত্র না সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যসূত্র? দেখুন, আমরা একটা ধারণা করি এদেশের অধিকাংশ লোকের নিউজের সোর্স হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এটি 90 ভাগের উপরে। তারা ফেসবুকে দেখা কোনো নিউজকে বলে নিউজ, এবং কোনো প্রোপাগান্ডাকে বলে নিউজ, এবং কোনো বিকৃত সংবাদকে বলে নিউজ। এটি একটা মহামারী আকার ধারণ করেছে। এবং মূলধারার গণমাধ্যমকে দেখছি ওই বিকৃত নিউজের ফটোকার্ড বানিয়ে আবার তার নামে দিচ্ছে। তাহলে মানুষ বিভ্রান্ত হওয়ার জন্য যা যা উপকরণ দরকার সব বাজারে রয়েছে। এখন আমরা বলে থাকি যে গত ফ্যাসিজমটি কালচারাল ফ্যাসিজম ছিল, এবং সেটি হচ্ছে গণমাধ্যম তার একটা বড় উপকরণ ছিল। কালচারাল ফ্যাসিজম তো লালন এবং বর্ধন করে গণমাধ্যম, নিশ্চিতভাবেই এখনো সেই রোলেই আছে। এবং যেহেতু তাদের জবাবদিহিতা বা দায়বদ্ধতার জায়গাটি অত পরিষ্কার না, অতএব তারা স্বেচ্ছাচারিতা বেছে নিয়েছে। তাদের কারো কারো অতীতের যোগসূত্র আছে, তারা নতুন করে যোগসূত্র স্থাপন করেছেন। আপনি খেয়াল করে দেখুন যে কিছু কিছু ভার্চুয়াল টক শো এবং কোনো ব্যক্তি লন্ডনে বসে, নিউ ইয়র্কে বসে কিংবা অন্যান্য শহরে বসে পতিত আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার প্রচার করছেন, যেখানে তারা মিথ্যাচারের ছড়াছড়ি করছেন, ইচ্ছামতো তাদের বয়ান দিচ্ছেন। তাহলে তার জবাবদিহিতা কোথায়? তার দায়িত্বশীলতা কোথায়? কাজেই আমি কি একজন খুনি বা একজন পলাতক বা একজন অপরাধী বা অর্থনীতির আমাদের চাকা লোপাট করার লোককে সুযোগ করে দিব আমার চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলে কথা বলার? কোনো মানুষকে দেখছি যারা 16 বছরে সুবিধাভোগী ছিলেন, তারা নতুন করে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের, এবং তারা বিভ্রান্তি সৃষ্টি করছেন ছাত্র যুবকদের নিয়ে, এনসিপিকে নিয়ে, অন্তর্বর্তী সরকারকে নিয়ে। এই দেখুন, আমরা মুক্ত গণমাধ্যমের কথা বলি, কিন্তু স্বেচ্ছাচারিতা, অপপ্রচার এটি কিন্তু মুক্ত গণমাধ্যম না, মিথ্যাচার কিন্তু মুক্ত গণমাধ্যম না। কাজেই আমরা গণমাধ্যমের, আমি সেদিন দেখলাম যে ফ্যাসিবাদী শক্তি খুন খারাপি করেছেন, তার সাথে নাকি অভ্যুত্থানের শক্তিও কিছু খুন খারাপি করেছেন। একটি দৈনিক পত্রিকায় গত 2 দিন আগে এই নিউজটি ছাপা হয়েছে। এদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং সেখান থেকে আমরা স্বাধীন গণমাধ্যমের যে সৌন্দর্য
যেখান থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম ভূমিকা রাখতে পারে সেই জায়গায় গণমাধ্যমকে দেখতে হবে। না হলে কিন্তু স্বেচ্ছাচারী গণমাধ্যম সমাজকে অস্থিতিশীল রাখবে এবং আপনাকে গণতন্ত্রের পথে এগোতে বাধা সৃষ্টি করবে। এবং মূলধারার গণমাধ্যমের মর্যাদা কিন্তু ভুলুণ্ঠিত হবে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে। এবং মূলধারার গণমাধ্যমকে গণমাধ্যম বলতে হলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। বর্তমানে সেই ক্রাইটেরিয়ার অবস্থা কিন্তু আমরা ভালো দেখছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? ধরুন আগামীতে যে নির্বাচনটি হচ্ছে, আমি এআই এর ব্যবহার নিয়ে খুব শঙ্কিত, যেখানে আপনি ভয়েস অনুকরণ করতে পারেন, শারীরিক অবয়ব অনুকরণ করতে পারেন। কাজেই নির্বাচন কমিশন তো বটেই, সরকার এবং রাজনৈতিক দল সব পক্ষকেই বুঝতে হবে যে কি করে ভার্চুয়াল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের পক্ষের সহায়ক শক্তি হিসাবে এগোতে পারে। ধন্যবাদ আশরাফ কায়সার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।